আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না। সবাইকে স্বাগতম আমাদের বাংলা গল্পের মেলায়। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা গল্প ইরিনা প্রথম পর্ব। হুমায়ুন আহমেদের জন্ম 13ই নভেম্বর 1948 নেত্রকোনায়। তিনি পরলোকগত হন 19 জুলাই 2012 সালে। বাংলা সাহিত্যের এক কিংবদন্তি হুমায়ুন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে গল্পন্যাসিক, ছোট গল্পকার ও নাট্যকারে মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা। স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতিকে হুমায়ুন আহমেদ উপহার দিয়েছেন তাঁর অসামান্য বই, নাটক এবং চলচ্চিত্র। চলচ্চিত্রের বদৌলতে মানুষকে করেছেন হলমুখী, তৈরি করে গেছেন বিশাল পাঠক শ্রেণীও। তাহলে চলুন গল্পে যাওয়া যাক। লোকটির মুখ লম্বাটে, চোখ দুটি তক্ষকের চোখের মতো, কোটর থেকে অনেকখানি বেরিয়ে আসছে। অত্যন্ত রোগা শরীর, সরু সরু হাত, হাতের আঙ্গুলগুলি অস্বাভাবিক লম্বা, কাঁধে ঝুলছে নীলরঙা চকচকে ব্যাগ। তার দাঁড়িয়ে থাকার মধ্যে একটি বিনীত ভঙ্গি আছে, নিশ্চয়ই কিছু একটা গছাতে এসেছে। দুপুরের দিকে এরকম কিছু উটকো লোকজন আসে। এরা কলিং বেল টিপে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে হাত কচলায়, লাজুক গলায় বলে, আমি নিতান্তই একজন দরিদ্র ব্যক্তি, কাটা কাপড়ের টুকরো বিক্রি করি। আপনি কি অনুগ্রহ করে কিছু কিনবেন? কিনলে আমার বড় উপকার হয়। এই লোক নিশ্চয়ই সেরকম কথা বলবে। ইরিনা তাকে সে সুযোগ দিল না। লোকটি মুখ খুলবার আগেই সে বলল, আমাদের কিছু লাগবে না, আপনি যান। লোকটি কিছু বলল না। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খোলা দরজা দিয়ে বাড়ির ভেতরটা দেখার চেষ্টা করতে লাগলো। ইরিনা কড়া গলায় বলল, বলেছি তো আমাদের কিছু লাগবে না। আমি কিছু বিক্রি করতে আসিনি। আপনি কে? কাকে চান আপনি? আমি কে তা কি তুমি বুঝতে পারছো না? ইরিনা তীক্ষ্ণ চোখে তাকালো লোকটির দিকে। লোকটির দাঁড়িয়ে থাকার যে ভঙ্গিটিকে একটু আগেই বিনীত ভঙ্গি মনে হচ্ছিল, এখন সেরকম মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে লোকটি ভয়ঙ্কর উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আপনার কি দরকার বলুন? বাইরে দাঁড়িয়ে কি আর সবকিছু বলা যায়? বাবা মা কেউ ঘরে নেই, আপনাকে আমি ভেতরে আসতে বলবো না। লোকটি মেয়েদের রুমালের মতো ছোট্ট ফুল আঁকা একটি রুমাল বের করে কপাল মুছল। ইরিনা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কোনো খবর না দিয়ে এসেছেন? লোকটি বলল, খবর না দিয়ে অনেকেই আসে। জ্বর আসে, মৃত্যু আসে, এবং মাঝে মাঝে গ্যালাকটিক ইন্টেলিজেন্সের লোকজন। তাহলে আপনি কি? লোকটি হাসল। নিঃশব্দ হাসি নয়, বেশ শব্দ করে হাসি, এবং আশ্চর্য ব্যাপার, হাসির শব্দ অত্যন্ত সুরেলা, শুনতে ভালো লাগে। ইরিনা বলল, আসুন, ভেতরে আসুন। শুভ দুপুর ইরিনা। আপনি আমার নাম জানেন? গ্যালাকটিক ইন্টেলিজেন্সের লোকজন যখন কারোর বাড়ি যায়, তখন বাড়ির লোকজনের নাম জেনেই যায়। সেটাই স্বাভাবিক, তাই না? ইরিনা কথা বলল না। সে এক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি বলল, তুমি কি আমার কার্ড দেখতে চাও? স্বাধীন নাগরিক হিসাবে আমার পরিচয়পত্র দেখতে চাওয়ার অধিকার তোমার আছে। আমি কিছু দেখতে চাই না। আপনি কেন এসেছেন? আমার কাছ থেকে কি জানতে চান? লোকটি কাঁধের ব্যাগ নামিয়ে রাখতে রাখতে বলল, আমি কিছুই জানতে চাই না। তাহলে এসেছেন কি জন্যে? তোমাকে নিয়ে যাবার জন্য। তার মানে আমাকে কোথায় নিয়ে যাবেন? ইরিনা, তুমি কি জানো না ইন্টেলিজেন্সের লোকজনদের কোনো প্রশ্ন করা যায় না? বিধি নং চ 211/2। তুমি কি এই বিধি জানো না? তোমাকে স্কুলে শেখানো হয়নি? হয়েছে।
তাহলে তুমি হয়তো 211/3 বিধিটিও জানো। হ্যাঁ জানি। বলো তো বিধিটি কি? ইরিনা যন্ত্রের মতো বলল, আপনি যদি আমাকে কোথাও যেতে বলেন তাহলে যেতে হবে। যদি যেতে অস্বীকার করো তাহলে কি হবে বলো তো? প্রথম শ্রেণীর অপরাধ করা হবে। এই অপরাধের শাস্তি কি জানো? জানি, কিন্তু আমি যাব না। আমার বাবা মা না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। লোকটি ছোট ছোট পা ফেলে ঘরের মধ্যে হাঁটছিল। হাঁটা বন্ধ করে চেয়ারে বসলো। খুব আরামের একটা নিঃশ্বাস ফেলল, যেন এই বাড়িঘর তার দীর্ঘদিনের চেনা। সে যেন নিতান্ত পরিচিত কেউ, অনেকদিন পর বেড়াতে এসেছে। ইরিনা আবার বলল, বাবা মা বাড়িতে না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। তাই নাকি? হ্যাঁ তাই। বাবা মা না ফেরা পর্যন্ত আমি এখানেই থাকবো। এই কথাগুলো তুমি পরপর 3 বার বললে। একই কথা বারবার বললে কথা জোরালো হয় না। লোকটি সিগারেট ধরালো, ছাই ফেলবার জন্য নিজেই উঠে গিয়ে একটি অ্যাস্ট্রে আনলো। ইরিনার দিকে তাকিয়ে খানিকক্ষণ কি যেন দেখল, তারপর দৃষ্টি ফিরিয়ে নিল। সিগারেটের ছাই ফেলতে ফেলতে খুব সহজ গলায় বলল, তোমার বাবা মা আর এ বাড়িতে ফিরে আসবেন না। ইরিনা স্তম্ভিত হয়ে গেল। কি বলছে এই লোকটি? সে প্রায় অস্পষ্ট স্বরে বলল, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চান। ঠিক এই মুহূর্তে তোমার বাবা মা দুইজনেই আছেন খাদ্য দপ্তরে। বেলা 3টে পর্যন্ত তারা সেখানে থাকবেন। তারপর তাদের পাঠানো হবে প্রথম নিয়ন্ত্রণ কক্ষে। সেখান থেকে তাদের ঠিক 5টায় নেওয়া হবে সেন্ট্রাল কমিউনে। আরও শুনতে চাও? না, ইন্টেলিজেন্সের লোকজন কখনো সত্যি কথা বলে না। এটা তুমি ভুল বললে ইরিনা। শুধু মিথ্যা বললে মিথ্যা ধরা পড়ে যায়। মিথ্যা বলতে হয় সত্যের সঙ্গে মিশিয়ে। আমরা 1000 সত্যি কথার সঙ্গে একটা মিথ্যা কথা ঢুকিয়ে দিই। কারো 7 দিনে সে মিথ্যা কথা ধরে। লোকটা সুরেলা গলায় হেসে উঠল। এমন একজন কুদর্শন লোক এত চমৎকার করে হাসি কি করে? ইরিনা, তুমি কি আমাকে 1 কাপ কফি খাওয়াবে? সে সঙ্গে কিছু খাবার। আশা করি ঘরে কিছু খাবার আছে। খাবার নেই, কফি খাওয়াতে পারি। ইরিনা হিটারে পানি গরম করতে লাগলো। তার একবার ইচ্ছে হলো রান্নাঘরের দরজা দিয়ে চুপিসারে চলে যায় কোথাও, কিন্তু তা সম্ভব নয়। এরকম কিছু চিন্তা করাও বোকামি। টেলিফোন বাজছে। ইরিনা তাকালো লোকটির দিকে, ঠান্ডা গলায় বলল, আমি কি টেলিফোন ধরতে পারি? হ্যাঁ পারো। টেলিফোন করেছেন ইরিনার বাবা। তার গলায় বারবার কথা আটকে যাচ্ছে, যেন কোনো কারণে তিনি অসম্ভব ভয় পেয়েছেন। কথার ফাঁকে ফাঁকে বড় বড় শ্বাস ফেলছেন। তুমি কোত্থেকে কথা বলছো বাবা? খাদ্য দপ্তর থেকে। তুমি কিছু বলবে? না। শুধু শুধু টেলিফোন করছো? মা শোন, আমাকে কোথায় যেন পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে? তা তো জানি না। অনেকক্ষণ শুধু শুধু বসিয়ে রাখলো, এখন বলছে। কি বলছে? ইরিনার বাবা খট করে টেলিফোন নামিয়ে রাখলেন, যেন কাউকে ভয় পেয়েছেন। অনেক কিছু বলার ছিল, বলা হলো না। ইরিনা টেলিফোনের ডায়াল ঘোরাচ্ছে। লোকটি তার দিকে তাকিয়ে হালকা স্বরে বলল, কোনো লাভ নেই, কেউ টেলিফোন ধরবে না। সত্যি কেউ ধরল না। ইরিনার কাঁদতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এই কুৎসিত লোকটিকে চোখের জল দেখাতে ইচ্ছা করছে না। কান্না চেপে রাখা খুব কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটিকে সে কি করে পারছে কে জানে। কতক্ষণ পারবে তাও জানা নেই। পানি ফুটছে, কফি বানিয়ে ফেলো। চিনি বেশি করে দেবে। আমি প্রচুর চিনি খাই। বুদ্ধিমান লোকেরা চিনি বেশি খায়। এ তথ্য কি তুমি জানো? ইরিনা কোনো জবাব দিল না। লোকটি কফি খেলো নিঃশব্দে। তার ধরন ধারণ দেখে মনে হয় কোনো তাড়া নেই, দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে পারবে।
কফি শেষ করেই সে তার নীল ব্যাগ থেকে কি একটা বই বের করে পড়তে লাগলো। বইয়ের লেখাগুলি অদ্ভুত, নিশ্চয় কোনো অপরিচিত ভাষা। লোকটি পড়তে পড়তে মুচকি মুচকি হাসছে। নিশ্চয়ই মজার কোনো বই। একটা লোহার রড হাতে নিয়ে চুপি চুপি লোকটির পেছনে চলে গেলে কেমন হয়? আচমকা প্রচণ্ড বেগে লোহার রডটি তার মাথায় বসিয়ে দেবে। ইরিনা মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এরকম কল্পনার কোনো মানে হয় না। লোকটি হাতের ঘড়িতে সময় দেখল, বইটি বন্ধ করে নীল ব্যাগে রেখে বলল, সন্ধ্যা 6:30টায় আমাদের ট্রেন, কাজেই অনেকখানি সময় আছে। রাতের খাওয়া দাওয়া আমরা ট্রেনেই সারব, কাজেই রান্নাবান্নার জন্য তোমাকে ব্যস্ত হতে হবে না। তুমি যদি সঙ্গে কিছু নিতে চাও নিতে পারো। একটা মাঝারি ধরনের সুটকেস গুছিয়ে নাও। আমরা কোথায় যাচ্ছি? বিধি চ 211/3। আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। ইরিনা চুপ করে গেল। একবার ইচ্ছা হলো গলা ফাটিয়ে কাঁদে, কিন্তু কি হবে কেঁদে? কে শুনবে? তুমি কি সঙ্গে কিছুই নেবে না? না। খুব ভালো কথা। ভ্রমণের সময় মালপত্র যত কম থাকে ততই ভালো। সবচেয়ে ভালো হয় যদি কিছুই না থাকে। ইরিনা বলল, আমি কোনো অন্যায় করিনি। 250টি বিধির প্রতিটি বিধি মেনে চলি। শৃঙ্খলা বোর্ড একবারও আমাকে সাবধান কার্ড পাঠায়নি। আপনি কেন শুধু শুধু আমাকে নিয়ে যাচ্ছেন? তুমি প্রতিটি বিধি মেনে চলো, এটা ঠিক কথা বললে না। এই মুহূর্তে তুমি বিধি ভঙ্গ করেছো, আমাকে প্রশ্ন করেছো। আর করব না। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। কাঁদছো কেন তুমি? আমি কাঁদতেও পারবো না? বিধিতে কিন্তু কাঁদতে পারবো না এমন কোনো কথা নেই। তা নেই, তবে কাঁদলেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করা হবে। আমি তা চাই না। আমি চাই খুব সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে তুমি আমার সঙ্গে হাঁটবে। আমি চমৎকার সব হাসির গল্প জানি। সেই সব গল্প তোমাকে পথে যেতে যেতে বলবো। তুমি হাসতে হাসতে আমার হাত ধরে হাঁটবে। ইরিনা ফোপাতে ফোপাতে বলল, দয়া করে বলুন আমি কি করেছি? লোকটি শান্ত গলায় বলল, আমি জানি না তুমি কি করেছো। সত্যিই আমি জানি না। আমাকে শুধু বলা হয়েছে তোমাকে নিয়ে যেতে। কোথায়? সেটা তোমাকে বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে তুমি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না। সহজ কথায় তুমি অত্যন্ত মূল্যবান। কি করে বুঝলেন? তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে, সে কারণেই অনুমান করছি। আমি কোনো হেজিপেজি ব্যক্তি নই। আমি একজন বিখ্যাত ব্যক্তি। আমাকে এইসব কেন বলছেন? যাতে অকারণে তুমি ভয় না পাও, এই জন্যই বলছি। তোমাকে আমার পছন্দ হয়েছে। ঠিক তোমার মতো আমার একটা মেয়ে আছে, তার চোখও নীল। সেও তোমার মতো সুন্দর। আপনি মিথ্যে কথা বলছেন। আপনার কোনো মেয়ে নেই। কেউ মিথ্যা বললে আমি বুঝতে পারি। মিথ্যে বলার সময় মানুষের চোখের দৃষ্টি বদলে যায়। তুমি ঠিকই বলেছ। আমার কোনো ছেলে মেয়ে নেই। আমি অবিবাহিত। ইরিনা শান্ত গলায় বলল, আপনি কি দয়া করে বলবেন আমার বাবা মা এই বাড়িতে ফিরে আসবে কিনা? আমার মনে হয় তারা আর ফিরে আসবে না। ঘরে তালা লাগানোর তাহলে আর কোনো প্রয়োজন নেই, তাই না? আমার মনে হয় নেই। আমি নিজেও বোধহয় আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসব না। সেই সম্ভাবনাই বেশি। চলুন আমরা রওনা হই। আমার হাত ধরো। ইরিনা তার হাত ধরল। লোকটি বিনা ভূমিকায় একটা হাসির গল্প শুরু করলো। লোকটির গল্প বলার ঢং অত্যন্ত চমৎকার। ইচ্ছা না করলেও শুনতে হয়। একজন মানুষ কি করে হঠাৎ একদিন ছোট হতে শুরু করলো সেই গল্প।
ছোট হতে হতে মানুষটা একটা পিঁপড়ের মতো হয়ে গেল। তার চিন্তা ভাবনাও হয়ে গেল পিঁপড়ার মতো। বড় কিছু এখন সে আর ভাবতে পারে না। বাইরে বেশ ঠান্ডা, কনকনে বাতাস বইছে। একটা ভারী জ্যাকেট ইরিনার গায়ে, লাল রঙের মাফলারে কান ঢাকা, তবু তার শীত করছে। রাস্তাঘাটে লোকজন দ্রুত কমছে। রাত 8টার ভেতর একটি লোকও থাকবে না, থাকার নিয়ম নেই, ফেডারেল আইন। বেরোতে হলে কমিউন থেকে পাস নিতে হয়, সেই পাস কখনো পাওয়া যায় না। রাতে কেউ গুরুতর অসুস্থ হলে ডাক্তার এসে চিকিৎসা করেন, তাকে হাসপাতালে যেতে হয় না। তবু মাঝে মধ্যে কেউ কেউ বের হয়, তারা আর ফিরে আসে না। কোথায় হারিয়ে যায় কে জানে। তোমার শীত লাগছে ইরিনা? না, তুমি কিন্তু কাঁপছো। আমার শীত লাগছে না। তুমি কিন্তু এখনো আমার নাম জানতে চাওনি। আপনার নাম দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। তা খুবই ঠিক। তোমার বয়স কত ইরিনা? ইন্টেলিজেন্সের লোক যখন কারো কাছে আসে তখন তার নাম এবং বয়স জেনেই আসে। ঠিক, খুবই সত্যি কথা। তোমার বয়স এপ্রিলের 3 তারিখে 18 হবে। ইরিনা হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, আপনি আর কি কি জানেন আমার সম্বন্ধে? তুমি লাল ও বেগুনি এই দুইটি রং খুব পছন্দ করো। তোমার কোনো বন্ধু বান্ধব নেই। তোমার পছন্দের বিষয় হচ্ছে প্রাচীন ইতিহাস। তুমি এই বিষয়ে প্রচুর পড়াশোনা করেছো। তুমি খুব শান্ত স্বভাবের মেয়ে এবং তুমি থাক, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। লোকটি হাসতে লাগলো। বেশ মজা পেয়েছে। সিকিউরিটির একটি গাড়ি তাদের সামনে এসে থামল, কিন্তু লোকটির হাসি বন্ধ হলো না। গাড়ি দুটি থেকে দুজন অফিসার লাফিয়ে নামলো। দুজনের চেহারাই সুন্দর, চকলেট রঙের ইউনিফর্মেও তাদের ভালো লাগছে। আপনাদের সান্ধ্যপাস দেখতে চাই। এখনই সান্ধ্যপাস দেখতে চান? এখনো 8টা বাজেনি, 8টা বাজতে দিন। অফিসার দুজনের মুখ কঠোর হয়ে গেল। সে তাকালো তার সঙ্গীর দিকে। সঙ্গী তীক্ষ্ণ গলায় বলল, যা করতে বলা হয়েছে করুন। ইরিনা দেখলো ইন্টেলিজেন্সের লোকটি ওদের দুজনকে কি যেন দেখালো। সঙ্গে সঙ্গে অফিসার দুজনে হকচকিয়ে গেল। একজনের মুখ অনেকখানি লম্বা হয়ে পড়ল। সে টেনে টেনে বলল, স্যার, আপনারা কোথায় যাবেন বলুন, আমরা পৌঁছে দেব। আমার হাঁটতে ভালো লাগছে। তাহলে আমরা কি আপনার পেছনে পেছনে আসবো? তারও কোনো প্রয়োজন দেখছি না। ইরিনা লক্ষ্য করলো লোক দুটির মুখ ফ্যাকাশে হয়ে গেছে, যেন তারা চোখের সামনে ভূত দেখছে। একজন পকেট থেকে রুমাল বের করে এই শীতেও কপালের ঘাম মুছল। ইরিনা অনেক দূর যাবার পর পেছন ফিরে দেখল অফিসার দুজন তখনও দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাদের দেখছে। একজন ওয়াকিটকি বের করে কি যেন বলছে, সম্ভবত ওদের কথাই বলছে। কারণ এরপর বেশ কিছু সিকিউরিটির লোকজনের সঙ্গে দেখা হলো। তারা কেউ কোনো প্রশ্ন করল না, স্যালিউট দিয়ে মূর্তির মতো হয়ে গেল। ইরিনার সঙ্গের লোকটি প্রত্যেকের সঙ্গে হাসি মুখে কথা বলল, যেমন, কি তোমরা ভালো? আজ বেশ শীত পড়েছে মনে হয়। আবহাওয়ার প্যাটার্ন বদলে যাচ্ছে, তাই না? এরা এইসব কথাবার্তার উত্তরে কিছু বলছে না, শুধু মাথা নাড়ছে, যেন কথা বলাই একটা ধৃষ্টতা। ইরিনা একসময় বলল, আপনাকে দেখে এরকম করছে কেন? তোমাকে তো বলেছি আমি একজন বিখ্যাত ব্যক্তি। আপনার নাম কি? তুমি একটু আগেই বলেছ আমার নাম জানতে তুমি আগ্রহী নও। কি বলনি এমন কথা? বলেছি। এখন নাম জানতে চাও? আপনার যদি ইচ্ছা হয় বলতে পারেন। ইচ্ছা অনিচ্ছা নয়, তুমি জানতে চাও কি না সেটা বলো। না থাক, আমি জানতে চাই না। আমার নাম
অরোচ লিওন। ইরিনা সঙ্গে সঙ্গে চিনতে পারলো অরোচ লিওন হচ্ছেন গ্যালাকটিক ইন্টেলিজেন্সের প্রধান। তার নাম না জানার কোনো কারণ নেই। এরকম একজন মানুষ তার মতো সাধারণ একটি মেয়েকে নিতে এসেছেন কেন? ইরিনা, তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে না। শীত লাগছে তাই না? জি, লাগছে। এই তো এসে পড়েছি। ট্রেনে উঠলেই দেখবে ভালো লাগছে। ভালো লাগলেই ভালো। আর একটা গল্প বলবো, শুনবে? বলুন। তারা শহরের শেষ প্রান্তে এসে পড়েছে। স্টেশনের লাল বাতি দেখা যাচ্ছে। বাতি জ্বলছে ও নিভছে। চারদিক নীরব, নিস্তব্ধ। কুয়াশা ঘন হয়ে পড়ছে। ইরিনা ফিসফিস করে বলল, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না। ট্রেন ছুটে চলেছে, গতি 100 কিলোমিটারের কাছাকাছি। আল্ট্রাভায়োলেট প্রতিরোধী স্বচ্ছ কাচের জানালার পাশে ইরিনা বসে আছে। বাইরের পৃথিবীর কিছুই দেখা যাচ্ছে না। অরোচ লিওন বললেন, তুমি বোধহয় এই জীবনের প্রথম ট্রেনে চললে। হ্যাঁ, আমি প্রথম শহরের মানুষ। ট্রেনে চড়ার সৌভাগ্য আমার হবে কেন? তা ঠিক। কেমন লাগছে তোমার? কোনো রকম লাগছে না। জানালার পাশে বসে কিছুই দেখতে পাবে না। বাইরে আলো নেই। এখন কৃষ্ণপক্ষ। অবশ্যই চাঁদ থাকলেও কিছু দেখতে পেতে না। আমরা যাচ্ছি ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে। আমাদের প্রায় 1000 কিলোমিটার ধ্বংসস্তূপের ভিতর দিয়ে যেতে হবে। এটা খুব সুখকর দৃশ্য নয়। এজন্যই ধ্বংসস্তূপের ভিতর দিয়ে যেসব ট্রেন চলাচল করে তা করে রাতে, যাতে আমাদের কিছু দেখতে না হয়। আপনি শুধু শুধু কথা বলবেন না। আপনার কথা শুনতে ভালো লাগছে না। খাবার দিতে বলি? না। কিছু খাবে না? না, আমার খিদে নেই। হ্যাঁ, আমার খিদে পেয়েছে। আমি খাবার গাড়িতে যাচ্ছি। তুমি যদি মত বদলাও তাহলে চলে এসো। করিডোর ধরে আসবে। সবচেয়ে শেষের কামরাটা খাবার ঘর। রোবট অ্যাটেন্ডেন্ট আছে। ওদের বললে ওরা তোমাকে সাহায্য করবে। ইরিনা যেভাবে বসেছিল সেভাবে বসে রইল। তাদের কামরায় টিভি স্ক্রিনে ধ্বংসস্তূপের বর্ণনা দিয়ে একটি অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। অন্য সময় হলে খুব আগ্রহ নিয়ে সে শুনতো। আজ শুনতে ইচ্ছা করছে না। কিভাবে টিভি সেটি বন্ধ করা যায় তাও তার জানা নেই। বাধ্য হয়ে শুনতে হচ্ছে। কি হবে শুনে? এর সবই তার জানা। ইতিহাসের ক্লাসে সে পড়েছে, খুব আগ্রহ নিয়েই পড়েছে। টিভির এই লোকটি বলছে খুব সুন্দর করে, আবেগ আপ্লুত কণ্ঠ, যেন ধ্বংস হবার ঘটনাটি সে প্রত্যক্ষ করেছে। বন্ধুগণ, ধ্বংসস্তূপের উপর দিয়ে আজ আপনারা যারা ঝড়ের গতিতে যাচ্ছেন তাদের মনে করিয়ে দিচ্ছি, আজ থেকে 400 বছর আগে এখানে কোলাহল মুখর জনপদ ছিল। অঞ্চলটিকে বলা হতো এশিয়ার মাইনর। আজ থেকে 400 বছর আগে 2005 সালে পৃথিবী নামের আমাদের এই সুন্দর গ্রহটিতে নেমে এলো ভয়াবহ দুর্যোগ। আণবিক যুগের শুরুতেই যে দুর্যোগের আশঙ্কা সবাই করেছিল। শান্তিকামী মানুষ ভাবত এক সময় না এক সময় আণবিক যুদ্ধ শুরু হবে। সেটি হবে মানব জাতির শেষ দিন। 2005 সালে তাদের আশঙ্কায় সত্যি হলো। তবে তারা যেভাবে ভেবেছিল সেভাবে নয়। মানুষে মানুষে, জাতিতে জাতিতে যুদ্ধ হলো না। কোনো এক অজানা কারণে জমা করে রাখা আণবিক অস্ত্রের বিস্ফোরণ শুরু হলো। হাজার হাজার বছরের সভ্যতা ধ্বংস হতে সময় লাগলো মাত্র 11 মিনিট। ধ্বংসযজ্ঞের পরবর্তী বছরকে বলা হয় অন্ধকার বছর, কারণ সে বছর সূর্যের কোনো আলো পৃথিবীতে এসে পৌঁছলো না। ধুলাবালি, আণবিক ভস্ম সূর্যকে আড়াল করে রাখলো। কাজেই ধ্বংস হলো সবুজ গাছপালা। সবুজ গাছপালার উপর নির্ভরশীল জীবজন্তু। পরবর্তী 100 বছরে তেমন কোনো ইতিহাস আমাদের জানা নেই। আমরা শুধু জানি অসম্ভব জীবনী শক্তি নিয়ে কিছু কিছু মানুষ বেঁচে রইল। তারা শুরু করলো নতুন ধরনের জীবন ব্যবস্থা।
প্রথম শহর, দ্বিতীয় শহর ও তৃতীয় শহর ভিত্তিক সমাজ ব্যবস্থা। মানুষের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে সীমিত সম্পদের মধ্যেও তাদের সব রকম সুযোগ সুবিধা দেবার জন্য এই ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থার কোনো উপায় ছিল না। প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের 2005 সালে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলি সম্পর্কে বলছি। এই কারণগুলি কোনোটি প্রমাণিত নয়, সবই অনুমান। প্রথম বলছি মহাজাগতিক রশ্মির প্রভাবে বিস্ফোরণ সংক্রান্ত হাইপোথিসিস। এ পর্যায়ে টিভি পর্দা অন্ধকার হয়ে গেল। পরক্ষণেই সেখানে ভেসে উঠল অরচ লিওনের মুখ। ইরিনা, এই ইরিনা, বলুন। একা একা খেতে ভালো লাগছে না, তুমি চলে এসো। বললাম তো আমার খিদে নেই। খিদে না লাগলে খাবে না, বসবে আমার সামনে, কিছু জরুরি কথা তোমাকে বলবো। বলুন, আমি শুনছি। সামনাসামনি বসে বলতে চাই। তুমি কোথায় যাচ্ছ এই সম্পর্কে তোমাকে কিছু ধারণা দেব। অনেকবার আপনাকে জিজ্ঞেস করেছি, তখন তো কিছু বলেননি। এখন বলবো, সব সময় সব কথা বলা যায় না। চলে এসো, দেরি করো না। টিভি পর্দায় আবার সেই আগের লোকটির মুখ ভেসে উঠল। সে একটি বোর্ডে কি সব আঁকছে এবং একঘেয়ে স্বরে বলছে, মহাজাগতিক রশ্মি বা কসমিক রে পৃথিবীতে আসে ওজোন স্তর ভেদ করে। ওজোন স্তর হচ্ছে মূলত অক্সিজেনের একটি রূপান্তরিত অণুর হালকা আস্তর। এই অণুগুলোর প্রতিটিতে আছে 3টি করে অক্সিজেন পরমাণু। লোকটির কথা খুব একঘেয়ে লাগছে। ইরিনা উঠে পড়ল। সে খাবার গাড়িতেই যাবে। করিডোরে অ্যাটেন্ডেন্ট রোবট বলল, ইরিনা, তুমি কোথায় যাবে? ইরিনা মোটেই চমকালো না। এই রোবটের কাজই হচ্ছে ট্রেনের সব কজন যাত্রীর খোঁজ খবর রাখা। ইরিনা বলল, খাবার গাড়িতে যাব। আমি কি তোমার সঙ্গে যাব? দরকার নেই। তুমি মনে হচ্ছে ট্রেন ভ্রমণ ঠিক উপভোগ করছো না। না, করছি না। খুবই দুঃখিত হলাম। ট্রেন ভ্রমণকে আনন্দদায়ক করবার জন্য আমি কি কিছু করতে পারি? না। রোবটটি সঙ্গে সঙ্গে আসছে। ইরিনার অস্বস্তি লাগছে। একটা যন্ত্র যখন মানুষের মতো কথা বলে, মানুষের মতো ভাবে, তখন অস্বস্তি লাগে। ইরিনা, তুমি কি প্রথম শহরের নাগরিক? হ্যাঁ, আমি প্রথম শহরের। তোমাকে অভিনন্দন। খুব অল্প বয়সেই তুমি দ্বিতীয় শহরে ঢোকবার অনুমতি পেয়েছো। অভিনন্দনের জন্য ধন্যবাদ। তুমি আমার সঙ্গে সঙ্গে আসছো কেন? একটি কথা বলবার জন্য আসছি। আমার মনে হয় কথাটা শুনলে তোমার ভালো লাগবে। বলো, শুনছি। তুমি অত্যন্ত রূপবতী। ইরিনা শান্ত গলায় বলল, তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে নিয়ে 4 লাইনের একটা কবিতা লিখেছি। আমি খুব খুশি হব কবিতাটি তুমি যদি গ্রহণ করো। বেশ তো, দাও। রোবটটি একটি কার্ড বাড়িয়ে দিল ইরিনার দিকে। তারপর বেশ লাজুক ভঙ্গিতেই তার জায়গায় ফিরে গেল। ইরিনা কবিতায় চোখ বোলালো। আদৌ প্রেমের প্রয়োজন আছে কি না নিশ্চিত আজও হয়নি আমার মন। প্রেম থেকে তবু পৃথক করিয়া ঘৃণা, ভালোবাসিতেই চেয়েছি সর্বক্ষণ। ইরিনা লক্ষ্য করলো তার মন ভালো হয়ে যাচ্ছে। একটু যেন খিদেও পাচ্ছে। হালকা ধরনের কোনো খাবার খাওয়া যেতে পারে। ইরিনা নিঃশব্দে খাচ্ছে। অর্চ লিওন হাসি মুখে তা লক্ষ্য করছেন। তার হাতে এক মুখ ঝাঁঝালা ধরনের পানীয়, অবসাদ দূর করতে যার তুলনা নেই। ইরিনা, বলুন। এখানকার খাবারগুলো কেমন? ভালো। তোমাকে এখন অনেকটা প্রফুল্ল লাগছে, তার কারণ জানতে পারি কি? কোনো কারণ নেই। কারণ ছাড়া পৃথিবীতে কিছুই ঘটে না ইরিনা। আমার মনে হয় ওই রোবটটার সঙ্গে তোমার প্রফুল্লতার একটা সম্পর্ক আছে। ওর দায়িত্ব হচ্ছে ট্রেন যাত্রীদের সবাইকে প্রফুল্ল রাখা। ও প্রাণপণে সেই চেষ্টা করে। ওর নানান কায়দা কানুন আছে। তোমার বেলা নিশ্চয়ই সব কায়দা কানুনের একটা খাটিয়েছে। তোমার বেলা কি করেছে?
গান গেয়েছে না কবিতা লিখে দিয়েছে? ইরিনা তার জবাব না দিয়ে বলল, আমি কোথায় যাচ্ছি? আমি এখনই শুনতে চাই। তুমি যাচ্ছ নিষিদ্ধ নগরীতে। ইরিনার গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তার মনে হলো সে ভুল শুনছে। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অর্চলিয়ন বললেন, তুমি যাচ্ছ নিষিদ্ধ নগরীতে। আমি তোমাকে তৃতীয় নগরী পর্যন্ত নিয়ে যাব। সেখান থেকে রোবটবাহী বিশেষ বিমানে করে তুমি নিষিদ্ধ নগরীতে যাবে। আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ নিষিদ্ধ নগরীতে যাবার অনুমতি আমার নেই। ইরিনা, তুমি বুঝতে পারছো তুমি কত ভাগ্যবতী? না, আমি বুঝতে পারছি না। গত 400 বছরে 10 থেকে 12 জন মানুষের এই সৌভাগ্য হয়েছে। তারা কেউ ফিরে আসেনি, কাজেই আমরা জানি না তা সৌভাগ্য না দুর্ভাগ্য। এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীকে যারা আবার ঠিক করেছে, পৃথিবীর যাবতীয় শাসন ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করছে, তাদের চোখের সামনে দেখবে, হয়তো তাদের সঙ্গে কথা বলবে। এটা কি একটা বিরল সৌভাগ্য নয়? এত মানুষ থাকতে আমি কেন? তা তো জানি না, তবে বিশেষ কোনো কারণ নিশ্চয়ই আছে। নিষিদ্ধ নগরীতে যারা আছেন তারা পৃথিবীর সব মানুষের সম্পর্কে জানেন। তারা নিশ্চয়ই তোমার ভিতরে কিছু দেখেছেন। তুমি কি পানীয় কিছু খাবে? না। তোমাকে সাহস দেওয়ার জন্য আরেকটি খবর দিতে পারি। দিতে পারলে দিন। নিষিদ্ধ নগরীতে তুমি একা যাচ্ছ না, তোমার একজন সঙ্গী আছে। এই প্রথম একই সঙ্গে তোমরা দুজন যাচ্ছ। অথচ সবথেকে মজার ব্যাপার হচ্ছে তোমার সেই সঙ্গী এই মুহূর্তে এই ট্রেনে আছে। তুমি কি তার সঙ্গে আলাপ করতে চাও? চাই। সে আছে 6 নম্বর কামরায়। সে একা একাই আছে। তুমি একাই যাও। আপনি কি আমাদের পরিচয় করিয়ে দেবেন না? না, নিজেই পরিচয় করে নাও। ইরিনা উঠে দাঁড়ালো। অর্চলিয়ন বললেন, আমি কি কোনো ধন্যবাদ পেতে পারি? আপনাকে ধন্যবাদ অর্চলিয়ন। আরেকটা খবর তোমাকে দিতে পারি। এই খবরে তুমি আরো বেশি খুশি হবে। ইরিনা উঠে দাঁড়িয়েছিল। এই কথায় আবার বসল। অর্চলিয়ন গ্লাসে চুমুক দিয়ে বললেন, তোমার বাবা মা ভালো আছেন। তাদেরকে দ্বিতীয় শহরের নাগরিক করা হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি টেলিফোন করে খোঁজ নিতে পারো। ট্রেন থেকেই তা করা যাবে। ইরিনা তাকিয়ে আছে, কিছু বলছে না। অর্চলিয়ন বললেন, তুমি কি খুশি? হ্যাঁ, আমি খুশি। এই খবরটি আপনি আমাকে শুরুতে বললেন না কেন? শুরুতে তোমাকে আমি ভয় পাইয়ে দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি যাতে ভয়ে, দুঃখে, কষ্টে তুমি অস্থির হয়ে যাও। তাতে আপনার লাভ? লাভ অবশ্যই আছে। বিনা লাভে আমি কিছুই করি না। শুরুতে প্রচণ্ড ভয় পেলে শেষের আনন্দের খবরগুলো খুব ভালো লাগে। তোমার এখন তাই লাগছে। তুমি আমার প্রতি কৃতজ্ঞ বোধ করছো। এখন আমি যদি তোমাকে কোনো অনুরোধ করি, তুমি তা রাখবে। কি অনুরোধ করবেন? নিষিদ্ধ নগরীতে তুমি যা দেখলে তা আমি জানতে চাই। কোনো না কোনো ব্যবস্থা করে তুমি তা আমাকে জানাবে। কেন জানতে চান? কৌতূহল, শুধুই কৌতূহল, আর কিছুই না। এসো, তোমার বাবা মার সঙ্গে কথা বলা যাক। টেলিফোনে খুব সহজেই যোগাযোগ করা গেল। ইরিনার বাবা কথা বললেন। তার গলায় বিন্দুমাত্র উদ্বেগ নেই। তিনি আনন্দে ঝলমল করতে করতে বললেন, খুব বড় একটা খবর আছে মা। আমি এবং তোর মা দুইজনে দ্বিতীয় শহরের নাগরিক হয়েছি। কাগজপত্রও পেয়ে গেছি। খুবই আনন্দের কথা বাবা। তোর মা তো বিশ্বাসই করতে পারছে না, আনন্দে কাঁদছে। সেটাই তো স্বাভাবিক। আগামীকাল বাসায় একটা উৎসবের মতো হবে। পরিচিতরা সব আসবে। উৎসবের জন্য 50 মুদ্রা পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ, ঘর সাজাচ্ছি।
আজ রাতে আর ঘুমাবো না। ইরিনা ক্ষীণ স্বরে বলল, আমার কথা তো কিছু জিজ্ঞেস করলে না, আমি কোথায় আছি, কি করছি? এই তো আমরা জানি, জিজ্ঞেস করবো কি? কি জানো? বিশেষ কাজে তোকে নেওয়া হচ্ছে, কাজ শেষ হলে তোকেও আমাদের সাথে থাকতে দেবে। ইরিনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবা, রেখে দিই। তোর মার সাথে কথা বলবি না? না, বেচারি আনন্দে কাঁদছে, কাঁদুক। ভালো থেকো তোমরা, শুভরাত্রি। ইরিনা টেলিফোন নামিয়ে রাখল। বাবার ওপর সে কিছুতেই রাগ করতে পারছে না। প্রথম নাগরিক থেকে দ্বিতীয় নাগরিকের এই সৌভাগ্যে তার বোধহয় মাথায় এলোমেলো হয়ে গেছে। সেটাই স্বাভাবিক। নাগরিকত্বের 3টি পর্যায় আছে, সবাইকে এই 3টি পর্যায়ের ভেতর দিয়ে যেতে হয়। প্রথম পর্যায়ে প্রথম শহরে নাগরিকত্ব, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ, মাঝখানে 40 মিনিটের ছুটি, সীমিত খাবার দাবার। ছুটির দিনে সপ্তাহের রেশন নিয়ে আসতে হয়। 1 সপ্তাহ আর কোনো খাবার নেই। সপ্তাহের রেশন কৃপণের মতো খরচ করতে হয়। খাবারের কষ্টই সবচেয়ে বড় কষ্ট। তারপর আছে নিয়মকানুন মেনে চলার কষ্ট। একটু এদিক ওদিক হওয়ার উপায় নেই, কার্ডে লাল দাগ পড়ে যাবে। 15টি লাল দাগ পড়ে গেলে এ জীবনে আর দ্বিতীয় শহরের নাগরিক হওয়া যাবে না। সবাই প্রাণপণ চেষ্টা করে কার্ডটি পরিষ্কার রাখতে, সম্ভব হয় না। যেসব ভাগ্যবান 30 বছর পর্যন্ত তা পারেন, তারা দ্বিতীয় শহরের নাগরিক হিসাবে নির্বাচিত হন। দ্বিতীয় শহরে প্রচুর খাবার দাবার, ফেলে ছড়িয়ে খেয়ে শেষ করা যায় না। রেশনের ব্যবস্থা নেই, যার যা প্রয়োজন বাজার থেকে কিনে আনবে। কাজ করতে হবে মাত্র 6 ঘন্টা। নিয়মকানুনের কড়াকড়ি এখানে নেই। বড় রকমের অপরাধের শাস্তি জরিমানা। বছরে 1 মাস দেওয়া হয় ভ্রমণ পাস। সেই পাস নিয়ে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ানো যায়, একটি টাকাও খরচ হয় না। আর উৎসব তো লেগেই আছে। দ্বিতীয় শহরের জীবনে ক্লান্তি বা অবসাদ বলে কিছু নেই। এই শহরের নাগরিকরা দুঃখ ব্যাপারটা কি জানেই না। এরা শুধু স্বপ্ন দেখে তৃতীয় শহরের। 20 বছর দ্বিতীয় শহরে বাস করতে পারলেই তৃতীয় শহরে যাবার যোগ্যতা হয়, কিন্তু সবাই যেতে পারে না। ভাগ্যবানদের ঠিক করা হয় লটারির মাধ্যমে। লটারিটা হয় বছরের শেষ দিনে। প্রচণ্ড আনন্দ ও উত্তেজনার একটি দিন। একদল নির্বাচিত হন তৃতীয় শহরের জন্যে। তাদের ঘিরে সারা রাত আনন্দ উল্লাস চলে। যারা নির্বাচিত হন না, তারাও খুব একটা মন খারাপ করেন না। পরের বছরে আবার লটারি হবে, সেই আশায় বুক বাঁধেন। তৃতীয় শহরের সুখ সুবিধা কেমন সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দ্বিতীয় শহরের নাগরিকদেরও নেই। তারা শুধু জানেন তৃতীয় শহর হচ্ছে স্বর্গপুরী, চির অবসর ও চির আনন্দের স্থান। সবাই ভাবেন মৃত্যুর আগে একবার যেন তৃতীয় শহরে ঢুকতে পারি। ইরিনা 6 নম্বর কামরার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল থাকা সত্ত্বেও সে দরজায় মৃদু টোকা দিল। ভেতর থেকে একজন কে শিশুর মতো গলায় বলল, কে? আমি ইরিনা, আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এখন তো কথা বলতে পারবো না, আমি এখন ঘুমোবো। প্লিজ একটু দরজা খুলুন, আমার খুব দরকার। দরজা খুলে গেল। অসম্ভব রোগে একজন মানুষ দাঁড়িয়ে আছে, চোখে মোটা কাচের চশমা। লোকটি রুক্ষ গলায় বলল, তুমি কি চাও? ইরিনা তার জবাব না দিয়ে ভেতরে ঢুকে পড়ল। লোকটি অবাক হয়ে তাকে দেখছে। ট্রেনের গতিবেগ ক্রমেই বাড়ছে। বাতাসে শীষের মতো শব্দ হচ্ছে। এমন প্রচণ্ড গতি যেন এই ট্রেন এক্ষুনি মাটি ছেড়ে আকাশে উড়ে যাবে। ইরিনা বলল, আমি কি বসতে পারি? ছেলেটি হাবাগোবার মতো। কিছু কিছু বয়স্ক মানুষ আছে যাদের দেখলেই মনে হয় এরা কিছুক্ষণের মধ্যে একটা হাস্যকর কিছু করবে, এবং এটা যে হাস্যকর
তা বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে চারিদিকে তাকাবে। একেও সেরকম লাগছে। মোটা ফ্রেমের চশমা, সেই চশমা নাকের ডগায় চলে এসেছে। দেখতে অস্বস্তি লাগছে, মনে হচ্ছে চশমা এই বুঝি খুলে পড়ল। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি? ছেলেটি বিরক্ত স্বরে বলল, একবার তো বললাম আমি ঘুমোবো। আপনার ঘুম কি এতই জরুরি? ঘুম জরুরি না? ঠিক সময়ে ঘুমাতে যাওয়া উচিত এবং ঠিক সময়ে ঘুম থেকে ওঠা উচিত। আজ না হয় একটু ব্যতিক্রম হলো, বসবো? আমি না বললে কি তুমি শুনবে? ছেলেটির মুখে তুমি শব্দটি খুব স্বাভাবিক শোনালো, খট করে কানে বাজল না। যেন এ অনেক দিন থেকেই ইরিনাকে চেনে, তুমি করে ডাকে। জরুরি কথাটি কি? আপনি যেখানে যাচ্ছেন আমিও সেখানে যাচ্ছি। আমি নিষিদ্ধ নগরীতে যাচ্ছি। ছেলেটি অবাক হয়ে বলল, এটা এমন কি জরুরি কথা? আপনার কাছে জরুরি মনে হচ্ছে না? না তো। আপনি খুবই বোকা। তা ঠিক না। আমি বোকা হব কেন? আমার অনেক বুদ্ধি। এই জন্যই তো আমাকে নিষিদ্ধ নগরীতে নিয়ে যাচ্ছে। আমি বোকা হলে আমাকে নিয়ে যেত? ইরিনার ইচ্ছে হলো উঠে চলে যেতে, যাবার আগে এই হাঁদারামের গালে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিতে। ছেলেটি বেশ অবাক হয়ে বলল, এই খোকি, আমার যে বুদ্ধি আছে এটা তুমি বিশ্বাস করছো না কেন? কোনো বুদ্ধিমান লোক কখনো বলে না আমার খুব বুদ্ধি, শুধু হাঁদারাই সেরকম বলে। একজন বুদ্ধিমান লোক যদি বলে আমার খুব বুদ্ধি, তাতে দোষের কি? না, কোনো দোষ নেই। আপনি যত ইচ্ছা বলুন, আর দয়া করে আমাকে তুমি করে বলবেন না। ইরিনা সত্যি সত্যি উঠে দাঁড়ালো। ছেলেটি দুঃখিত স্বরে বলল, হ্যাঁ, তুমি আমার উপর রাগ করে চলে যাচ্ছ, এই জন্য আমার খারাপ লাগছে। মনে হচ্ছে তুমি আমার কথা বিশ্বাস করো না। আমি প্রমাণ করে দেব যে আমার বুদ্ধি আছে। আপনাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। না না, শোনো, শুনে যাও। আমার সম্পর্কে তোমার একটা ভুল ধারণা থাকবে, এটা ঠিক না। আমি এই ঘন্টাখানিক আগে কি করে একটা বুদ্ধিমান রোবটকে বোকা বানালাম, এটা শোনো। ইরিনা কৌতূহল হয়ে তাকাচ্ছে। ছেলেটি খুব উৎসাহের সঙ্গে বলছে, ট্রেনে একটা রোবট আছে, দেখোনি? বেটা আমার সাথে রসিকতা করবার চেষ্টা করেছিল, আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করলো। আর আপনি চট করে জবাব দিয়ে দিলেন? না, উল্টো আমি তাকে এমন ধাঁধা দিলাম, ব্যাটার প্রায় মাথা খারাপ হবার জোগাড়। কি ধাঁধা? আমি বললাম একটা সাপ হঠাৎ তার নিজের লেজটা গিলতে শুরু করলো, পুরোপুরি যখন গিলে ফেলবে তখন কি হবে? রোবটটা রাক্কেল গরুম, ভেবে পাচ্ছে না কি হবে। একবার বলছে সাপটা অদৃশ্য হয়ে যাবে, পরেক্ষণে মাথা নেড়ে বলছে তা কি করে হয়। এই আপনার বুদ্ধির নমুনা? হ্যাঁ, দ্বৈত সন্দেহ ঢুকিয়ে দিয়েছি মাথায়। একটা রোবটকে বোকা বানাবার এই বুদ্ধি কি তোমার মাথায় আসতো? না, আসতো না। তাহলে তোমার কি মনে হয় আমি বুদ্ধিমান? ইরিনা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ইচ্ছা হলো বলে, আপনি এর কোনোটাই না, আপনি পাগল। তা বলা গেল না। তোমার নামটা জানো কি? আমাকে কি আগে বলেছিলে না বলনি? আমার নাম ইরিনা, শুরুতেই একবার বলেছি। আমার নাম জানতে চাও? আপনি ঘুমোতে চাচ্ছিলেন, ঘুমান, আমি এখন যাব। আমার ঘুম নষ্ট হয়ে গেছে। একবার ঘুম নষ্ট হলে অনেক রাত পর্যন্ত আমার ঘুম আসে না। শোনো, আমার নাম অখুন মীর। তুমি আমাকে মীর ডাকবে। আমার বন্ধুরা আমাকে মীর ডাকে। মীর উচ্চারণটা একটু টেনে মীর এরকম, বুঝতে পারলে? পারলাম। বসো এখানে। ইরিনা বসলো। কেন বসলো নিজেই জানে না।
বসার তার কোনো রকম ইচ্ছে ছিল না। শোনো ইরিনা, নিষিদ্ধ নগরীতে যেতে হচ্ছে বলে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমাদের ওদের প্রয়োজন বলেই নিয়ে যাচ্ছে, শাস্তি দেওয়ার জন্য নিশ্চয়ই নিয়ে যাচ্ছে না। শাস্তি দেবার হলে প্রথম শহরেই দিতে পারতো না? হ্যাঁ পারতো। আমাদের যে কোনো কারণেই হোক ওদের প্রয়োজন, ইরিনা বলল। ওরা মানে কারা? মীর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল, যেন প্রশ্নের উত্তর নিয়ে ভাবছে। উত্তরটা মাথায় এলেই বলবে। বসে আছে তো বসেই আছে। ইরিনার ক্ষীণ সন্দেহ হলো লোকটি বোধহয় ঘুমিয়ে পড়েছে। গাড়ির ঢুলুনিতে ঘুমিয়ে পড়া বিচিত্র নয়। কি অদ্ভুত দেখাচ্ছে মানুষটাকে। কুঁজো হয়ে বসেছে, থুতনিটা ওপরের দিকে তোলা, হাত দুটি এলিয়ে দিয়েছে। আপনি কি ঘুমিয়ে পড়লেন নাকি? না, ভাবছি না। ভেবে কিছু পেলেন? আপনি তো বুদ্ধিমান লোক, পাওয়া উচিত। তা উচিত, কিন্তু পাচ্ছি না। নিষিদ্ধ নগর সম্পর্কে আমরা কিছুই জানি না। কেন জানি না? এই জিনিসটা নিয়ে আমি ভাবছিলাম, কেন জানি না। ভেবে কিছু বের করতে পারলেন? না, শুধু একটা জিনিস বুঝতে পারছি, আমরা আসলে কিছুই জানি না। আমাদের যখন অসুখ হয়, একজন রোবট ডাক্তার এসে আমাদের চিকিৎসা করে। কেন আমাদের অসুখ হয়, কিভাবে আমাদের অসুখ সারানো হয়, তার কিছুই আমরা জানি না। কোনো যন্ত্রপাতি যখন নষ্ট হয়, একজন রোবট এসে তা ঠিক করে। যন্ত্রপাতিগুলি কি, কিভাবে কাজ করে, তাও আমরা জানি না। এখন কথা হলো, কেন জানি না? কেন? কারণ আমাদের জানতে দেওয়া হয় না। আমরা স্কুলে পড়াশোনা করি, কি পড়ি? লিখতে পড়তে শিখি, সামান্য অঙ্ক শিখি, প্রথম শহরের বিধিগুলো মুখস্থ করি, ব্যাস এ পর্যন্তই, তাই না? হ্যাঁ তাই। বুঝলে ইরিনা, আমি একবার আমার স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার টেলিফোন কিভাবে কাজ করে? স্যার অবাক হয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, টেলিফোন তৈরি করা হয়েছে মানুষের সেবার জন্যে, তৈরি হয়েছে নিষিদ্ধ নগরে। নিষিদ্ধ নগর সম্পর্কে কৌতূহল সপ্তম বিধি অনুসারে একটি প্রথম শ্রেণীর অপরাধ। তুমি একটি প্রথম শ্রেণীর অপরাধ করেছো, এই বলে তিনি আমার কার্ডে একটা লাল দাগ দিয়ে দিলেন। ইরিনা বিরক্ত হয়ে বলল, হাসছেন কেন? এটা কি হাসার মতো কোনো ঘটনা? কার্ডের দাগ পড়া তো খুবই কষ্টের ব্যাপার। 15টার বেশি দাগ পড়লে আপনি কখনো দ্বিতীয় শহরে যেতে পারবেন না। এই জন্যেই তো হাসছি। আমার কার্ডে মোট দাগ পড়েছে 43টা। স্কুলে সবাই আমাকে কি বলে জানো? সবাই বলে মিস্টার 43। বিধান ভাঙাই বুঝি আপনার স্বভাব? না, তা না। আমার স্বভাবের মধ্যে আছে কৌতূহল। আমি কৌতূহল মেটাবার চেষ্টা করি। একবার কি করেছিলাম জানো? পানি গরম করার একটা যন্ত্র খুলে ফেলেছিলাম। কি বলছেন আপনি? হ্যাঁ সত্যি। প্রথম খুব ভয় লাগলো। কত বিচিত্র সব জিনিস। একটা চাকতি নির্দিষ্ট গতিতে ঘুরছে, 3 বার ঘুরবার পর অন্য একটা বলের মতো জিনিস চলে আসে, সেটা খুব গরম। আপনি হাত দিয়েছিলেন? হাত না দিলে বুঝবো কি করে এটা গরম না ঠান্ডা? এর জন্য আপনার কি শাস্তি হলো? কোনো শাস্তি হলো না। শাস্তি হলো না কেন? শাস্তি হলো না কারণ আমি আবার তা লাগিয়ে ফেলেছিলাম। ইরিনা বিস্মিত হয়ে বলল, কিভাবে লাগালেন? যেভাবে খুলেছিলাম সেভাবে লাগালাম। বলেন কি আপনি? এইসব কাজ শুধু রোবটরা পারবে, আমরা পারবো না তা ঠিক নয়। আমাদের শেখালে আমরাও পারবো, কিন্তু আমাদের কেউ শেখাচ্ছে না এবং নানা রকম বিধিনিষেধ দিয়ে দিয়েছে যাতে আমরা শিখতে না পারি, যেন আমরা এসব শিখে ফেললে কোনো বড় সমস্যা হবে। এই হাবাগোবা ধরনের মানুষটির প্রতি ইরিনার শ্রদ্ধা হচ্ছে। এ আসলেই বুদ্ধিমান। সবাই যেভাবে একটা জিনিসকে দেখে, এ সেভাবে দেখছে না, অন্যরকম করে দেখছে। সেই দেখার সবটাই যে ভুল তাও না।
ইরিনা, জি বলুন। তুমি কি লক্ষ্য করেছো এই রোবটগুলি শুধু দিনে কাজ করে, রাতে কিছু করে না? না, আমি সেভাবে লক্ষ্য করিনি। এরা দিনে কাজ করে। যখন এদের কোনো কাজ থাকে না তখন রোদে দাঁড়িয়ে থাকে। এর মানে কি বলো তো? জানি না। কাজ করবার জন্য যে শক্তি লাগে তা তারা রোদ থেকে নেয়। তাই নাকি? হ্যাঁ তাই। একবার পরপর 4 দিন ধরে খুব ঝড় বৃষ্টি হলো, সূর্যের মুখ দেখা গেল না। তখন অবাক হয়ে লক্ষ্য করলাম রোবটগুলি কোনো কাজ করতে পারছে না। কিন্তু কিছু কিছু রোবট তো রাতেও কাজ করে, যেমন ডাক্তার রোবট। হ্যাঁ তা অবশ্যই করে। ওখন মীর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন এই কথাটা তার খুব মনে লেগেছে। ডাক্তার রোবটরা রাতে কাজ না করলেই যেন সে খুশি হতো। ইরিনা মানুষটিকে খুশি করবার জন্য বলল, হয়তো আপনি আপনার অনেক প্রশ্নের জবাব নিষিদ্ধ নগরীতে পেয়ে যাবেন। মীর ক্লান্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ জানি না, পাবো বলে মনে হয় না। প্রশ্নের জবাব কেউ দিতে চায় না। এবং মজার ব্যাপার কি জানো ইরিনা, মানুষের মাথায় যেন এই জাতীয় কোনো প্রশ্ন না আসে সেই চেষ্টা করা হয়। কিভাবে করা হয়? কঠিন পরিশ্রমের মধ্যে তাদের রাখা হয়, কোনো রকম অবসর নেই। মানুষ চিন্তাটা করবে কখন? খাবার টিকিট জোগাড় করার দুশ্চিন্তাতেই মানুষের সব সময় কেটে যায়। জীবন কাটিয়ে দিতে চায় কার্ডে কোনো দাগ না ফেলে। চিন্তার সময় কোথায়? তবু কেউ কেউ তো এর মধ্যেই চিন্তা করে। হ্যাঁ তা করে, আমি করি। আমার মতো আর কেউ কেউ হয়তো করে। এমন কাউকে যদি পেতাম কত ভালো হতো, কত কিছু জানার আছে। মীর হাই তুলল। ইরিনা বলল, আপনার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। আমি কি তাহলে চলে যাব? মীর হেসে ফেলে বলল, তোমার মনে হয় যেতে ইচ্ছা করছে না। ইরিনা লজ্জা পেয়ে গেল। তার সত্যি সত্যি যেতে ইচ্ছা করছে না। এই অদ্ভুত মানুষটির সঙ্গে আরও কিছু সময় থাকতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এই লোকটা তার টের পাওয়ায় খুব অস্বস্তি লাগছে। ইরিনা। জি বলুন। তুমি কি বিয়ের পারমিট পেয়েছো? না, পাইনি। আমার বয়স 18। 21-এর আগে তো পারমিট পাবো না। আমার 33, আমিও পাইনি। সম্ভবত আমাকে পারমিট দেবে না। এই ব্যাপারটাও কিন্তু রহস্যময়। ওরা যাকে ঠিক করে দেবে তাকেই বিয়ে করতে হবে। এতে নাকি সুস্থ সুন্দর নিরোগ মানুষ তৈরি হবে, সুখী পৃথিবী। আপনি তা বিশ্বাস করেন না? না করি না। ওদের বেশিরভাগ কথাই বিশ্বাস করি না। আমি নিজের মতো চলতে চাই, নিজের মতো ভাবতে চাই, নিজের পছন্দের মেয়েটিকে বিয়ে করতে চাই। এরকম কোনো পছন্দের মেয়ে কি আপনার আছে? না নেই। তোমাকে কিছুটা পছন্দ হয়, তবে তোমার মুখ গোলাকার, এরকম মুখ আমার পছন্দ না। আর আপনি বুঝি রাজপুত্র? কি মুশকিল, তুমি রাগ করছো কেন? তোমাকে আমার কিছুটা পছন্দ হয়েছে, এই খবরটা বললাম, এতে তো খুশি হবার কথা। আপনাকেও তো আমার পছন্দ হতে হবে। আপনার নিজের চেহারাটা কেমন আপনি জানেন? আয়নায় কখনো নিজের মুখ দেখেছেন? খুব খারাপ? না, খুব ভালো, একেবারে রাজপুত্র। এত রাখছো কেন তুমি? তোমাকে আমার কিছুটা পছন্দ হয়েছে এটা বললাম, আমাকে তোমার অপছন্দ হয়েছে এটা তুমি বললে, ব্যাস ফুরিয়ে গেল। আমি এখন যাচ্ছি। খুব ভালো কথা, যাও। শুভরাত্রি। শুভরাত্রি। শোনো ইরিনা, এরকম রাগ করে চলে যাওয়াটা ঠিক না। যাবার আগে মিটমাট করে ফেলা যাক। কিভাবে মিটমাট করবেন? চলো খাবার গাড়িতে যাই, চা কফি বা অন্য কোনো পানীয় খাওয়া যাক। যাবে? আমার ইচ্ছে করছে না।
ইচ্ছা না করলে থাক। আচ্ছা ঠিক আছে, চলুন। ইচ্ছা করছে না যেতে, তবু যেতে চাচ্ছ কেন? ইচ্ছে না করলেও তো আমরা অনেক কিছু করি। যাকে সহ্য হয় না তাকে বিয়ে করি, ভালোবাসতে চেষ্টা করি। হ্যাঁ তা করি, চলো যাওয়া যাক। অ্যাটেন্ডেন্ট রোবটটির সঙ্গে করিডোরে দেখা হলো। মীর হাসি মুখে বলল, কি ধাঁধাটি পারলে? চেষ্টা করছি, তবে আমার মনে হচ্ছে আপনি একটি অবাস্তব সমস্যা দিয়েছেন। একটি সাপ নিজেকে পুরোপুরি গিলে ফেলবে কি করে? বেশ, তাহলে একটা বাস্তব সমস্যা দিচ্ছি। একটি বস্তু 1 সেকেন্ডে 4 ফুট যায়, পরবর্তী সেকেন্ডে যায় 2 ফুট, তার পরবর্তী সেকেন্ডে যায় 1 ফুট। এভাবে অর্ধেক করে দূরত্ব কমতে থাকে। 20 ফুট দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? রোবটটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মীর বলল, তুমি একটি মহা গর্ধব। এই ধাঁধার সমাধান করা তোমার কর্ম না, যাও ভাগো। ইরিনা খিলখিল করে হেসে উঠল। রোবটটির মনে হচ্ছে আত্মসম্মানে লেগেছে। সে গভীর গলায় বলল, চট করে তো আর সমস্যার সমাধান করা যায় না, আমাকে ভাববার সময় দিন। সময় দেওয়া হলো, অনন্তকাল সময়, বসে বসে ভাবো। দুজন মুখোমুখি বসেছে। মীর কোনো কথা বলছে না, কপাল কুঁচকে কি জানি ভাবছে। গাড়ির গতি আগের চেয়ে কম, বাইরে নিকোষ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুতের আলোয় ধ্বংসস্তূপ মাঝে মাঝে চোখে পড়ছে। বিভৎস দৃশ্য, তাকানো যায় না। ইরিনা লক্ষ্য করল অর্চলিয়ন ঠিক আগের জায়গায় বসে, তার হাতে পানীয়ের গ্লাস। গ্লাসে গাঢ় সবুজ রঙের কি একটা জিনিস ক্রমাগত বুদবুদ উঠছে। অর্চলিয়ন তাকিয়ে আছেন তার গ্লাসের দিকে। একবার ইরিনার সঙ্গে তার চোখাচোখি হলো। তিনি এমনভাবে তাকালেন যেন চিনতে পারছেন না। ইরিনা মৃদু স্বরে মীরকে বলল, ওই লোকটিকে কি আপনি চেনেন? কোন লোকটি? ওই যে কোণার দিকে বসে আছে, তক্ষকের মতো চোখ। চিনব না কেন? উনি আমার বাবা। কি বলছেন? আমি তো জানতাম উনি অবিবাহিত। উনি আমার বাবা, ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় অফিসার। এরা হাসি মুখে রাতকে দিন করে। চেহারার মধ্যে তুমি মিল দেখছো না? অবিবাহিত হবে কেন? ইরিনা বিস্মিত হয়ে তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। মীর খুব সহজ ভঙ্গিতে বলল, বাবার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। নেই কেন? আমার জন্মের 2য় বছরে বাবাকে প্রথম শহর থেকে 2য় শহরে নিয়ে যাওয়া হলো। আমার যখন 18 বছর বয়স, তখন জানলাম তিনি অসাধ্য সাধন করেছেন, 3য় শহরের নাগরিক হয়ে বসেছেন। আপনার খোঁজ খবর করেন না? কি করে করবে? 3য় শহরের নাগরিক না? 3য় শহরের নাগরিকরা কি আর প্রথম শহরের কাউকে খুঁজতে পারে? আইনের বাধা আছে না? তাছাড়া সে নিজেই হচ্ছে আইনের লোক। আইনের লোক বলেই তো আইন ভাঙা সহজ। তা ঠিক, সে আইন ভেঙেছে। আমার কার্ডে 43টি দাগ পড়ার পরেও কিন্তু আমি বেঁচে আছি। 40টি দাগ পড়ার পর সরকারি নিয়মে দোষী লোকটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। অবাঞ্ছিত কেউ বেঁচে থাকে না, অথচ আমি আছি। মীর এত শব্দ করে হেসে উঠল যেন লিওন ঘাড় ঘুরিয়ে তাকে দেখলেন। তিনি বিরক্ত হয়েছেন কিনা তা বোঝা গেল না। তার গ্লাসের পানীয় শেষ হয়ে গিয়েছে। সুইচ টিপে তিনি আরো পানীয় আনতে বললেন। ট্রেনের গতি আবার বাড়তে শুরু করেছে। বাইরে রীতিমতো ঝড় হচ্ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, ঘন ঘন বাজ পড়ছে। বজ্রপাতের শব্দে কানে তালা লেগে যাবার মতো অবস্থা। ইরিনা লক্ষ্য করল মীর চোখ বন্ধ করে আছে, হয়তো ঘুমোচ্ছে কিংবা কোনো কিছু নিয়ে ভাবছে। কি ভাবছে কে জানে। ইরিনার এখন আর কেন জানি লোকটির চেহারা খারাপ লাগছে না। হয়তো চোখে শুয়ে গেছে,
ইরিনারও ঘুম পেয়ে গেল। চমৎকার সকাল, সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে। আকাশের রং ঘন নীল। ছবির মতো সুন্দর একটি শহরে ট্রেন এসে থেমেছে। ট্রেন থেকে নেমে তারা একটি ছোট্ট কাঁচের ঘরে ঢুকলো। এখান থেকে চারদিক দেখা যায়। ইরিনা মুগ্ধ হয়ে গেল। কেউ তাকে বলে দেয়নি, কিন্তু সে বুঝতে পারছে এটা হচ্ছে তৃতীয় শহর, সুখের শহর। দুঃখ এখান থেকে নির্বাসিত। এর আকাশ বাতাস পর্যন্ত অন্যরকম। সে মুগ্ধ কণ্ঠে বলল, কি সুন্দর, কি সুন্দর। মীর তার পাশেই। সে কিছু বলল না, হাই তুলল। রাতে তার ঘুম ভালো হয়নি, ঘুম ঘুম লাগছে। তৃতীয় নগরীর সৌন্দর্য তাকে স্পর্শ করছে না। ইরিনা বলল, এখন আমরা কোথায় যাব? মীর হাই চাপতে চাপতে বলল, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ওরা ব্যবস্থা করে রেখেছে, যথাসময়ে কোথাও চাপাবে, যথাসময়ে পৌঁছবে। হাতে কিছু সময় থাকলে শহরটা ঘুরে দেখতাম। আমি দেখা দেখির মধ্যে নেই, তোমাকে যেতে হবে একা। আমি ঘুমোবার চেষ্টা করছি। কোথাও যেতে চাইলে যাবে, আমাকে জাগাবে না। মীর সত্যি সত্যি ঘুমোবার আয়োজন করলো। তারা বসে আছে ছোট্ট একটা ঘরে, এত ছোট যে হাত বাড়ালে দেওয়াল এবং ছাদ দুই ছোঁয়া যায়। এতটুকু ঘরেও 4-5টা চেয়ার সাজানো। তেমন কোনো আরামদায়ক কিছু নেই। ঘরের দেয়াল অতি স্বচ্ছ কাঁচ জাতীয় পদার্থের তৈরি। বাইরের সব কিছুই দেখা যাচ্ছে। অর্চলিয়ন তাদের এখানে বসিয়ে রেখে উধাও হয়েছেন, আর কোনো খোঁজ নেই। ইরিনা একবার বেরোতে চেষ্টা করলো, বেরোবার পথ পেল না। দরজা টরজা এখানে কিছুই নেই বলে মনে হচ্ছে, অথচ এই ঘরে ঢোকার সময় বাধা পাওয়া যায়নি। মীর, আপনি কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন নাকি? চেষ্টা করছি। এটাকে কেমন যেন খাঁচার মতো মনে হচ্ছে, বেরোতে পারছি না। বেরোবার দরকারটা কি? ইরিনার অস্বস্তি লাগছে। এমন নির্জন জায়গা, আশেপাশে একটিও মানুষ নেই, অথচ বাইরে কত চমৎকার সব দৃশ্য দেখা যাচ্ছে। মীর, আপনি কি এরকম চোখ বন্ধ করেই থাকবেন? আমার ভয় ভয় লাগছে। ভয় ভয় লাগার কারণ কি? মানুষজন কিচ্ছু নেই। মানুষজন ঠিকই আছে, তুমি দেখতে পাচ্ছ না। কাঁচের এই ঘরটায় বসে তুমি বাইরের যেমন দৃশ্য দেখছো তা সত্যি নয়, বানানো মেকি। তার মানে? তার মানে আমি জানি না। টেলিভিশনে যখন ছবি দেখো, এখানেও তাই দেখছো। একটাও সত্যি নয়। কি করে বুঝলেন? খুব সহজেই বুঝলাম। আমরা ট্রেন থেকে নেমেছি ভোর হবার ঠিক আগে আগে। রোবটটি আমাকে বলল সূর্য ওঠার ঠিক আগে আগে ট্রেন পৌঁছবে, অথচ এই ঘরে বসে আমরা দেখছি সূর্য মাথার উপরে। তাই তো। ইরিনা, পরিষ্কার চোখে দেখার চেষ্টা করো, এবং আমার মনে হয় এখন থেকে যা দেখবে তাই বিশ্বাস করার অভ্যাসটা ত্যাগ করলে ভালো হবে। এই দেখো, আমাদের চারপাশের দৃশ্য এখন বদলে গেল। ইরিনা মুগ্ধ হয়ে দেখলো সত্যি সত্যি সব বদলে গেছে। তাদের চারপাশে এখন ঘন নীল সমুদ্র, ঢেউ ভেঙে ভেঙে পড়ছে। সমুদ্র সারস উঠছে। সমুদ্রের নীল পানিতে সূর্য প্রায় ডুবু ডুবু। সে মুগ্ধ কণ্ঠে বলল, অপূর্ব। মীর বলল, আমার মনে হচ্ছে এটা যাত্রীদের বিশ্রামের কোনো জায়গা। অনেকক্ষণ যাদের অপেক্ষা করতে হয় তারা যাতে বিরক্ত না হয় সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। সুন্দর ব্যবস্থা। আপনার কাছে সুন্দর লাগছে না? না, এর চেয়ে সুন্দর সুন্দর স্বপ্ন আমি দেখি। এটা তো আর স্বপ্ন নয়। স্বপ্ন নয় তোমাকে বলল কে? পুরোটাই স্বপ্ন। সুন্দর সুন্দর ছবি দেখছো যার কোনো অস্তিত্ব নেই। ঘরের চারপাশের দৃশ্য আবার বদলে গেল। এখন দেখা যাচ্ছে চারপাশে উঁচু উঁচু পাহাড়,
পাহাড়ের চূড়ায় বরফ জমেছে। সূর্যের আলোয় সে বরফ ঝিকমিক করছে। ইরিনা মুগ্ধ গলায় বলল, এবারের দৃশ্য আরো সুন্দর। বলতে বলতেই ছবি কেমন যেন ঝাপসা হয়ে যেতে লাগলো। ইরিনার মনে হলো ঘুমে তার চোখ জড়িয়ে আসছে, কানে ঝিঁঝি শব্দ। সে কোনো মতে বলল, এসব কি হচ্ছে? মীর ক্লান্ত গলায় বলল, আমাদের ঘুম পাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে আমাদের যেখানে নেবার সেখানে ঘুমন্ত অবস্থায় নেবে, যেন। গভীর গাঢ় ঘুমে দুজনেই তলিয়ে যাচ্ছে। ইরিনা প্রাণপণ চেষ্টা করছে জেগে থাকতে, কিছুতেই পারছে না। চোখের সামনের আলো কমে কমে প্রায় অন্ধকার হয়ে এলো। দূরে তীক্ষ্ণ বাঁশির আওয়াজের মতো আওয়াজ। ইরিনা তার মাকে ডাকতে চেষ্টা করলো, পারল না। তার দু চোখে অতলান্তিক ঘুম। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প ইরিনার প্রথম পর্ব। বাংলা গল্পের মেলার গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না। নতুন আরও অনেক গল্প আসতে চলেছে বাংলা গল্পের মেলায়, তাই আমাদের চ্যানেলটির পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো এক গল্পে।